এ রাজ্যে এখন বিদ্যুৎ শব্দটা শুনলেই যেন শাসক দল তৃণমূল কংগ্রেস শক খাচ্ছে, আঁতকে উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানতেই চান না যে বিদ্যুতের দাম ওনাকে জানিয়েই বেড়েছে। উনি জানেন ওনাকে জানিয়েই বেড়েছে, উনি জানেন ওনাকে বলে কই বাড়ানো হয়েছে, কি সরকারি কি বেসরকারি, কিন্তু উনি মানবেন। সরকারিটা তো যেন বলছেনই না, আর বেসরকারিটা বললেও বলছেন আমাদের জানাই, যেটা একেবারে অসম্ভব। বিদ্যুৎ নিয়ন্ত্রণ আইন তৈরি হওয়ার পর বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা প্রত্যেকটি রাজ্যে তৈরি হয়, কাজ করে একেবারে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে। যদি সেখানে বিদ্যুৎ গ্রাহকদের মতো সরকারেরও কোনো আপত্তি থাকে কোনো বেসরকারি সংস্থার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বা সরকারি সংস্থার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে, তাহলে সরকার সেখানে সরাসরি সাধারণ মানুষের মতোই আপত্তি জানাতে পারে। তা নিয়ে শুনানিও করতে হয়। শুনানি শেষে সরকারি মত থাকবে কি থাকবে না সেটা অন্য, কিন্তু এসব কিছু ঘটেছে বলে আপনি আমি জানি কি, জানেন কি না, তার কারণ সরকার কোনো আপত্তি জানায়নি। সরকারি বিদ্যুৎ সংস্থা যে লাফিয়ে লাফিয়ে দাম বাড়িয়েছে তাতেও না, বেসরকারি বিদ্যুৎ সংস্থা যে দাম বাড়িয়েছে তাতেও না। কিন্তু এই মুহূর্তে সরকার ভান করার চেষ্টা করছে তারা কিছুই জানতো না। আর সরকারি বিদ্যুতের দাম শুনলেই যে বললাম, সরকার যেন, সরকারি দল যেন শক খাচ্ছে, অর্থাৎ এমন কিছু ঘটেইনি। ঠিক যেমনটা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং নিয়ে, এ রাজ্যে লোডশেডিং, বিদ্যুতের সংকট, এসব আবার হয় নাকি? আচ্ছা যদি না হয়, যদি সত্যিই কোনো সংকট না থেকে থাকে, যদি সত্যিই লোডশেডিং না থেকে থাকে, যদি সত্যিই সমস্যাটা হয় ওই অঞ্চলে বিদ্যুতের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কিছু বাধা, তাহলে রাতারাতি সে বাধা সরে গেল কি করে? রাতারাতি পরিকাঠামোর নির্মাণ শেষ হয়ে গেল কি করে? কালকে মানুষ বিদ্যুৎ চাইলেন, চাইতে গিয়ে গুলি খেলেন, আজকেই বাঁধ ডাকলো বামেরা আর বিদ্যুৎ ফিরে এলো মানিকচকে নিরবচ্ছিন্ন। সম্ভব? সম্ভব যখন সরকার মিথ্যে বলে, যখন বিদ্যুৎ মন্ত্রী মিথ্যে বলেন, যখন একটা গোটা ব্যবস্থা অবস্থা নিয়ে মিথ্যে কথা বলে, তখন এই সবটাই সম্ভব। আর এই সম্ভাব্যতার মাঝখানে একটা জিনিস নিয়ে কোনো সংশয় নেই, কোনো সম্ভাবনার অঙ্ক নেই, তাহলে রাজ্যের মানুষের চরম দুর্ভোগ। ভয়ঙ্কর গরমের মধ্যে যখন এই রাজ্যের এক একটি অঞ্চলের তাপমাত্রা, রাজ্যের রাজধানী কলকাতা সহ সব রেকর্ড ভেঙে 42, 43, 44, 45, 46, 47 ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে, তখন ঠিক সেই মুহূর্তে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে রাজ্যের মানুষ কাতরেছেন, হাঁপ ছেড়েছেন, হাঁপ ফেলেছেন, নিঃশ্বাস নিয়েছেন, কখনো নিঃশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু তবু বিদ্যুতের খোঁজ মেলেনি। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞাসা করতে যান, তারা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, আর সেই নির্বাচনের তহবিলের টাকা নাকি এক বেসরকারি বিদ্যুৎ সংস্থা মারফত ইলেকটোরাল বন্ডে এসেছিল। যারা সারা বছর বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে প্রশ্ন করতে ব্যস্ত থাকেন যে ইলেকটোরাল বন্ডের টাকার হিসেবটা কি, কোথা থেকে এসছে, কোন ব্যবসায়ী দিয়েছে, তারা কিছুতেই কেন বলতে চান না এ রাজ্যের বেসরকারি বিদ্যুৎ সংস্থার কাছ থেকে ইলেকটোরাল বন্ডে টাকা নেন বলেই কি তাদের বিদ্যুতের দাম বাড়ানোর নিয়ে তারা মুখে কুলো পেটে বসে থাকে? এত দূর যে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার দফতরের সামনে গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করাটা পর্যন্ত এখানে নিষিদ্ধ। তার জন্য হাইকোর্টে গিয়ে অনুমতি আনতে হয়। 21শে জুলাই যে সংস্থার, যে দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস 5 লক্ষ 10 লক্ষ লোকের সমাবেশ করবে বলে এখন থেকেই বুকে হাত দিয়ে হামবাড়াই শুরু করেছে, ঠিক সেই সংস্থার অফিসে 22শে জুলাই সকালে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য 1000 লোককে নিয়ে সমাবেশ করতে গেলে পুলিশের কাছ থেকে অনুমতি মেলে না, আদালত যেতে হয় কেন? সহযুক্ত 21শে জুলাই তৃণমূলের সমাবেশ থেকে ওই সংস্থা, তার কার্যকলাপ, বিদ্যুতের দাম নিয়ে একটি প্রশ্ন উঠবে না। কি করে উঠবে? আপনি আচুরি ধর্ম পরের শিখাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের বিদ্যুতের দামটাকে যেখানে পৌঁছে রেখেছেন, অনেকেই বলছেন সেটা নাকি ভারতে রাজ্য ছাড়া, মানে এই রাজ্য ছাড়া আপনি আর কোথাও পাবেন না, কোনো রাজ্যে পাবেন না সরকারি বিদ্যুতের এত দাম। আর ঠিক তারপরেই তিনি বেসরকারি বিদ্যুৎ সংস্থা, যারা নাকি আবার তার তহবিলের অন্যতম রসদদার, যোগানদার, তাদের দপ্তরের সামনে দাঁড়িয়ে তাদেরকেই প্রশ্ন করবেন। এও কি হয়? তাই যা হয় তাই হচ্ছে, অর্থাৎ আপনি আমি লোডশেডিংয়ে পুড়ব, বিদ্যুতের বাড়তি দাম গুনবো, আর তৃণমূল কংগ্রেস চুপটি করে বসে থেকে শুধু
ঘাড় নাড়িয়ে বলে যাবে দেখিনি, শুনিনি, জানি না, দেখছি না, শুনছি না, তাহলে রাজ্যের মানুষ বিদ্যুতের ছাকা খাবেন? আমি তো বলছি অন্য কথা। এ রাজ্যের নিঃস্ব মানুষ, দুর্নীতিতে নিঃস্ব, চাকরি চুরিতে নিঃস্ব, সবজির বাজারে, ফলের বাজারে, মাছ মাংসের বাজারে গিয়ে নিঃস্ব মানুষ, তারা যখন আর কোনো উপায় দেখতে পাচ্ছেন না, কোনোভাবে একটু মাথা গোজার ঠাঁই খুঁজছেন, কোথায় গেলে একটু আশ্রয় মেলে এই বিপুল বাড়তি বোঝা থেকে, দাম থেকে, টাকার চাপ থেকে, অর্থের চাপ থেকে, ঠিক সেই সময় রাজ্য সরকার যেন মানুষকে কার্যত ইলেকট্রিক চুল্লিতে ঠেলে দিচ্ছে। ইলেকট্রিক চুল্লিতে কী হয় আপনারা জানেন নিশ্চয়ই। রাজ্য সরকার কি তাই চায়? রাজ্যের মানুষের সঙ্গে তাই করতে চায়? ফিরছি আজকে ছোট্ট প্রতিবেদনের চোখ রেখে সেই বিতর্কে, সেই আলোচনাতে ফিরছি। আজকে প্রতিবেদন বিদ্যুৎ চেয়ে জুটেছে গুলি, ঝরেছে রক্ত। বিদ্যুৎ বিভ্রাটের এ সমস্যা শুধু মালদায় না, জেলায় জেলায়। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ঘন ঘন লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যা। এখানে দীর্ঘদিন ধরে এখানে লোডশেডিং এর সমস্যা। গর্ভবতী মহিলা যিনি ছটফট করছেন প্রসব যন্ত্রণায়, গত 14 জুলাই রবিবার রাত্রে তাকে প্রসব করানো হয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে। সন্তান প্রসব হয়েছে মোবাইলের লাইট দিয়ে। সকাল 5টা থেকে কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্টের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সংকট কি, সে আবার কি? লোডশেডিং তো এমনি এমনি হয়, সংকট বলে তো কিছু নেই। অন্তত বিদ্যুৎ মন্ত্রীর তো তেমনই দাবি। মুখ্যমন্ত্রী মানতে নারাজ, বিদ্যুৎ কিনতেও মানুষের পকেটে চাপ পড়ছে। বিদ্যুতের দামের কৈফিয়ত চাইলে সিইএসসি অফিসের সামনে নো এন্ট্রি। আদালত নিজে থেকে প্রশ্ন করে যে যদি মানে বিদ্যুতের মূল্য বাড়ছে কি বাড়ছে না, সেটা কি রাজ্য বা পুলিশের তরফ থেকে বলে দেওয়া হবে? একটি রাজনৈতিক দল, তারা বিরোধী দল, তারা যদি ধর্ণা দিয়ে একটা প্রতিবাদ জানাতে চায়, এটা তো মানুষের মৌলিক অধিকার। সামনের শুক্রবার এই ধর্ণা এবং অবস্থান করার অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কেন? এ তো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এ তো রাজনৈতিক দখলদারির লড়াই নয়। তাহলে কেন বেসরকারি বিদ্যুৎ সংস্থারও ঢাল রাজ্য সরকার? সাদা খাতার শিক্ষক বা আবাস যোজনার মতোই এখানেও কি তবে রাজপথে না হোক ঘুরপথে সরকার আর বিদ্যুৎ ব্যবসায়ীর যোগ? বিদ্যুতের মতো জরুরি পরিষেবা নিয়েও আর কতদিন মানুষের জীবনে লোডশেডিং করে রাখবে তৃণমূল? রিপাবলিক বাংলা। একটা বিবৃতি দেখাই আপনাদেরকে, বেশি সময় নেব না। বলেছিলাম বিতর্কে যাব, কিন্তু সেই বিতর্কের মূল প্রশ্নটাতে পৌঁছানোর আগে একটা বিবৃতি। এ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিবৃতি পুরোটা দেখাচ্ছি না, 3টে লাইন এক এক করে। অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর তরফ থেকে গতকাল মানিকচকে ঘটনার পরিপ্রেক্ষিতে জারি করায় প্রেস বিবৃতি। এই হলুদ রং দিয়ে হাইলাইট করে রাখা অংশটা দেখুন। এটি কোনো লোডশেডিং জনিত ঘটনা নয়। গতকাল বলা, আজ মালদার মানিকচকের এনায়তপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে এটি কোনো লোডশেডিং জনিত ঘটনা নয়, পশ্চিমবঙ্গের কোথাও কোনো লোডশেডিং হয় না। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে? আমি আর কিছু বলবো না, শুধু ভাবুন আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে কিনা। তারপরের লাইন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস খুব বিনয়ী মানুষ, বিদ্যুৎ মন্ত্রী হিসেবে নিজের কোনো কৃতিত্ব দাবি করতে চান না, কিন্তু যে কৃতিত্বের দাবি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দিচ্ছেন, সেটা আদৌ কৃতিত্ব না ব্যর্থতা, এটার বিচারও আপনারাই করবেন। তার কারণ তিনি লিখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। তাহলে এই ভরা গরমে, এমনকি এই বর্ষাকাল পর্যন্ত আপনি কি ভোগ করছেন সেটা আপনিই ভাবুন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিং শব্দটা নাকি অভিধান থেকে তুলে দিয়েছে। পরের অংশ,
আরও বড় একটা দাবি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিদ্যুতের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অন্যান্য রাজ্যে যেখানে গড়ে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হয়, সেখানে পশ্চিমবাংলায় কোথাও 1 মিনিটও লোডশেডিং হয়। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে কি? মিলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু না মিললে নিশ্চয়ই বলতে হবে না। আপনি কি ভাবছেন আমি বা কেন এই বিতর্ক করছি? একেবারে সেই সংশয়টায় চলে আসুন। মালদার মানিকচক এলাকার এনায়েতপুরে সমস্যা হচ্ছে, সেখানে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর মাত্র 3টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। 3টে টাওয়ার দর্শক বন্ধু আপনি নিশ্চয়ই পড়তে পারছেন। আর মাত্র 3টে টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজের কৃতিত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোটাই দিয়ে দিয়েছেন। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে কোনো কৃতিত্ব দাবি না করে আমার মনে হয় অতি দ্রুত তার এ রাজ্যের দ্বিতীয় রেকর্ড তৈরির জন্য সেই কৃতিত্বের ভাগটাও দেওয়া উচিত। জানি না এই 3টে টাওয়ার বসানোর কাজ কারা করছিল, কিন্তু সেই সংস্থা আমার মনে হয় বিশ্ব রেকর্ডের অধিকারী এবং চাইলে ভারত সরকারের কাছ থেকে বিশেষ পুরস্কার পেতে পারেন। বিশ্ব রেকর্ড তো অবশ্যই, তার কারণ মাত্র 1 রাতের মধ্যে 24 ঘন্টার কম সময়ের মধ্যে এই 3টে টাওয়ার বসানোর কাজ শেষ হয়েছে। কেন বলছি? এমনি বলছি না, এটা কোনো প্রেস বিজ্ঞপ্তি পাবেন না। এখনো পর্যন্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দাবিটা করেননি, কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কাল পর্যন্ত একমাত্র যে কারণের জন্য বিদ্যুৎ পায়নি মানিকচক, আজ সেই মানিকচকের সকাল থেকে এখনো পর্যন্ত, বলা ভালো কালকের পর থেকে, বন্ধের ডাক দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কীভাবে? নিশ্চিতভাবে এই প্রেস বিজ্ঞপ্তি জারির পর আজকে সকালের মধ্যে অর্থাৎ 1 রাতে এই 3টে টাওয়ার বসানোর কাজ শেষ হয়েছে, যা নির্মাণ শিল্পের দ্রুততায়, নির্মাণ শৈলীর অভিনবত্বে গোটা বিশ্বে নিশ্চিতভাবে নতুন রেকর্ড তৈরি করেছে। রাজ্যের সরকার গিনেস বুক অফ রেকর্ডে নিজের নাম তোলার জন্য দাবি জানাতে পারেন মাত্র 1 রাতে 3টে টাওয়ার বসিয়ে মানিকচককে আবার বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য। আমার আজকের প্রশ্ন, আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ জানিয়ে বিতর্ক শুরু করুন। নিঃস্ববঙ্গে বিদ্যুৎ ছ্যাঁকা, জনতার সাথে নেই মমতা? যে দাবি তিনি করে থাকেন, যে দাবি তিনি 21শে জুলাইও ওই মঞ্চে দাঁড়িয়ে করবেন, তিনি নাকি জনতার সঙ্গেই আছেন, জনতার সঙ্গে থেকেই তার মমতা হিসেবে উত্থান সবাই দাবি করেন তৃণমূল কংগ্রেসে, তার বাইরেও অনেকে বলেন সেই জনতার সঙ্গে মমতা আছেন। না হলে নিঃস্ববঙ্গে এই বিদ্যুতের ছ্যাঁকা কেন? আমার সঙ্গে উপস্থিত যারা একদম বাদিক থেকে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন সুব্রত বিশ্বাস অ্যাবেকার অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, আমার ডান দিকে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্রর কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো নাগরিক হিসেবে। কলকাতা এবং কলকাতার বাইরেও অরিত্রকে যেতে হয় নিজের পেশার তাগিদে, পেশার প্রয়োজনে। অরিত্রর অভিজ্ঞতা কি বলে? লোডশেডিং আছে কি নেই? অরিত্র, এই রাজ্যে লোডশেডিং আছে না অভিধান থেকে উঠে গিয়েছে? দেখুন, আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তি একটা সরকারের পক্ষ থেকে আসে, আমি জানি না যে এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার আগে এগুলো প্রপার প্রুফিং কেন করা হয় না। আমি একটা রুলসের কথা রেফার করছি আপনাকে, ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020। এটা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত একটি রুল, যেটা গেজেটে প্রকাশিত হয়ে গেছে, অতএব তার মানে এটা অ্যাক্টিভেটেড। এই রিলের আপনি যদি 10 নম্বর এবং 13 নম্বর পয়েন্টটা দেখেন, 10 নম্বর পয়েন্টে রিলায়েবিলিটি অফ সাপ্লাই, এই ক্লজের মধ্যে গেলে আপনি 2 ধরনের ইন্ডেক্স দেখতে পাবেন, একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ইন্ডেক্স আর একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স। এবং কেন্দ্রীয় সরকার বলেছে যে প্রত্যেকটা স্টেটের যে ইলেকট্রিসিটি কমিশন আছে, সেই কমিশনের পক্ষ থেকে একটা এরকম ইন্ডেক্স বেঁধে দেওয়া হবে যে কোথায় কতটুকু, কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত আমার সার্ভিসে ডিসরাপশন হতে পারে, এবং ডিসরাপশন ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। ফলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে কোনো রকম ডিসরাপশন হবে না, কোনো রকম ইলেকট্রিসিটি কাট হবে না, এটা গায়েব হয়ে গেছে সিস্টেম থেকে, এই কথাটা কোনোদিন হতে পারে না। একটা মন্ত্রী তার দপ্তর থেকে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন কিভাবে আমি জানি না। এবং আমি জানি না যে ইলেকট্রিসিটি আজকের দিনে দাঁড়িয়ে একাধিক, আপনি যদি জাজমেন্ট দেখেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইলেকট্রিসিটি পার্ট অফ দ্য রাইট টু লাইফ, ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21।
অতএব বিদ্যুৎটা এখন আর কোনো প্রিভিলেজ নয়, বিদ্যুৎটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। সেখানে কাউকে যদি বিদ্যুৎ না দেওয়া হয়, আবারও ইলেকট্রিসিটি রুলস 2020 রেফার করলে আপনি 13 নম্বরে একটা কম্পেনসেশন মেকানিজম আছে, এইটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে এই সমস্ত মনোপলিস্টিক কোম্পানি যাদের নিয়ে আলোচনা তারা দেউলিয়া হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ওই সাইডি আর সাইফি এই দুটো ইন্ডেক্সের যে কথা উল্লেখ করলাম, সেই ইন্ডেক্সের বাইরে যদি ইলেকট্রিসিটি কাট অফ হয়, কিংবা আমি যদি অ্যাপ্লাই করছি যে আমাকে ইলেকট্রিসিটি দেওয়া হোক, আমাকে যদি দেওয়া না হয়, তাহলে সরাসরি স্টেট কমিশনের নির্দেশে এই যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে কনজিউমারকে। এই কথাটা কেন্দ্রীয় সরকারের রুলে আছে, সেই সমস্ত রুল মানা হয় না। একটু বৃষ্টি হলো, ঝড় হলো, তারপরে দিনের পর দিন এবং আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে যে সরকারি কাজগুলো হয় সেই কাজগুলো কখনো একসাথে হয় না। মানে প্রথমে আগে রাস্তার কাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পরের দিন আবার দেখবেন টেলিফোন লাইনে কাজ করতে এলো, আবার তারপর মানে যতবার খোঁড়া হবে ততবার টেন্ডার, ততবার তার মানে আবার নিশ্চয়ই কোনো একটা করাপশনের গন্ধ। তার মানে সরকারি সিস্টেমটাকে অপটিমাইজভাবে চালানোর কোনো উদ্দেশ্যই বোধহয় সরকারের নেই। সেই কারণেই একটা কাজ বারবার করে হয়। আর মেনটেনেন্স, যে মনোপলিস্টিক কোম্পানিকে দীর্ঘদিন ধরে, প্রথমত গভর্নমেন্ট কেন মনোপলি এন্ডোর্স করছে আমরা জানি না। কনজিউমারের কাছে তো অপশন থাকা উচিত, যেরকম টেলিকমের ক্ষেত্রে আমার এই সিমটা ভালো লাগছে না, ওই অপারেটরের কাছে যাব। একমাত্র দেখুন ইলেকট্রিসিটি, যেখানে আপনার হাতে কিচ্ছু নেই, আপনাকে যে প্রোভাইডার চাপিয়ে দেওয়া হবে, ইউ আর বাউন্ড টু রিসিভ দ্যাট সার্ভিস। এটা কেন হচ্ছে একটা এরকম মার্কেটে আমি জানি না। এটা কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট উভয়ের দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই কম্পেনসেশনের জন্য সরকারকে এটা দেখতে হবে যে ভেন্ডারকে আমি দিয়েছি দায়িত্বটা, সে জিনিসপত্র মেনটেন করছে কিনা। দশকের পর দশক ধরে কোনো কাজকর্ম মেনটেন হচ্ছে না, যখন একটা ম্যাসিভ ন্যাচারাল ক্যালামিটি হয়ে যাচ্ছে, কোনো কিছু করা যাচ্ছে না, তখন রাতারাতি একেবারে তার সারাই করতে বেরোচ্ছে, এই পোল ভাঙতে বেরোচ্ছে, ওই করতে বেরোচ্ছে। মানে সবসময় সব কিছু হয়ে যাওয়ার পরে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, তখন লোকেদের মনে হবে যে এবার বোধহয় কিছু একটা করা উচিত, তখন মাঠে নামছে। তার আগে এদের টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সুব্রতবাবু আপনার কাছে আসবো, তার কারণ অরিত্র একটি কথা বলছিলেন যে এদেরকে কেউ ধরে না কেন, এদের জরিমানা হয় না কেন, কেন জরিমানা হয় না অরিত্রবাবু? বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা তো রয়েছে রাজ্যে, অন্য রাজ্যের মতো, সেখানে কোনো শুনানি হয় না, কেউ যায় না। দেখুন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন হচ্ছে একটা নমিনেটেড বডি, ইট ইজ নট ইলেক্টেড বডি, এবং নমিনেটেড বাই সেই রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, ন্যাচারালি যে রাজ্যে যে সরকার, সেই সরকারের দ্বারা মানে নিয়োজিত যে নিয়ন্ত্রণ কমিশন, স্বাভাবিক সে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে তার সিদ্ধান্ত নেবে, এটাই নিয়ম। তার মানে বলছেন এই রাজ্যের সরকারের অঙ্গুলি হেলন আছে বিদ্যুতের দাম বাড়ানোতে? সবসময়তেই আছে। হ্যাঁ, অবশ্যই, আমি সেটা আগেও ছিল, সেটাও জানি, সেটাও মানি। আচ্ছা সুব্রতবাবু, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, এই রাজ্যের সরকারের অঙ্গুলি হেলন না হয় আছে বুঝলাম বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে, সরকার চাইলে তাহলে বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে, আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই, মানে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নেই তা নিয়ে আমার বিরোধিতা করবার কোনো জায়গা নেই, এতটাই কি একপেশে আইনটা? দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার পর 1948 সালে প্রথম বিদ্যুৎ আইন হয়। সে আইনে ছিল নো প্রফিট নো লস, বিদ্যুৎকে সরবরাহ করতে হবে। সেই আইনকে পাল্টিয়ে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 আনা হলো, যেটা হচ্ছে ওপেন করে দিল ফ্লাড গেট মানে বেসরকারিকরণের, যার ফলে আজকে ভারতবর্ষের টোটাল যা পাওয়ার জেনারেশন হচ্ছে তার 50% বেশি উৎপাদন করছে প্রাইভেট পাওয়ার প্রডিউসাররা। বেশ, এইভাবে যে বেসরকারিকরণ শুরু হয়ে গেছে ভারতবর্ষে, তার রেজাল্ট হচ্ছে এইগুলো। আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে, উনি যে এতক্ষণ যেটা কথাগুলো বললেন, কথাগুলো শুধু কি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের কোন রাজ্যে হচ্ছে না, সমস্ত রাজ্যে একই ঘটনা ঘটছে। এবং তাদের টার্গেট হচ্ছে, মূল টার্গেট হচ্ছে হাউ টু আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম দ্য কনজিউমার্স। কোনো পরিষেবা কেউ খেয়াল করে না, শুধু আমাদের পশ্চিমবাংলায়, এটা সারা দেশে রয়েছে। বেশ, সারা দেশের থেকে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা কিছু, একদম আলাদা। এবার আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তাহলে অন্তত এই একটা ক্ষেত্রে, অন্যান্য দিন অন্য অনেক কিছু নিয়ে আলোচনা, আজকে যেহেতু শুধু বিদ্যুৎ নিয়ে আলোচনা, তাই বলছি অন্তত এই একটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তাহলে রাজ্য ছাড়া না, আমার দেশ ছাড়া নয়, সারা দেশের সঙ্গে পা মিলিয়ে চলছে, এগিয়ে না পিছিয়ে, মানে এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা? দেখুন, অরিত্রবাবু বা আমাদের এবেকার যিনি নেতা রয়েছেন তিনি যেটা বললেন সেটা বেসিক্যালি পুঁজিবাদের বিরুদ্ধে একটি অবস্থান। অরিত্রর পক্ষে নিল একরকম, যে মার্কেট ইকোনমি, সেখানে মনোপলি না থাকা, অনেক প্লেয়ার্স থাকা, এটা এক অর্থে পুঁজিবাদের যে ওপেন মার্কেটের কথা বলা হয় তার পক্ষে অবস্থান। এবং সুশান্তবাবু, যদি আমার ভুল না হয়, উনি তার বিপক্ষে অবস্থান দিলেন। তো যার ফলে এই প্রফিটের প্রশ্নে, মুনাফার প্রশ্নে, শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে কেন, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, এরকম বেসিক রাইট বলতে যেগুলি
বোঝায় একজন নাগরিকের যে অধিকার, পরিষেবা বলুন বা অধিকার বলুন যাই বলুন, সেগুলি পাওয়ার ক্ষেত্রে যত রকম সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিতর্কটা রয়েছে যে পুরোটাই কি স্টেট কন্ট্রোলড হবে, স্টেটের হাতে থাকবে নাকি সেটা ওপেন করে দেওয়া হবে। এই নিয়ে আমরা দীর্ঘ সময় মূলত কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে একটা নীতিগত লড়াই ইত্যাদি আমরা দেখে এসেছি। বামপন্থীরা তার বিপক্ষে দাঁড়িয়েছে, এটা পক্ষে দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি না চায়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকদিন আগে যে একটি সংস্থা বিদ্যুতের দাম বাড়িয়েছে, তিনি জানতেন না, আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এরকম বললেন, শুনলাম সামনে ওপেনলি বললেন। তার সরকার যে বাড়িয়েছে সেটা নিশ্চয়ই জানেন। আর দুই হচ্ছে, যদি তাকে না জানিয়ে দামটা বেড়ে থাকে তাহলে ওই সংস্থার ওই দপ্তরের সামনে বা সদর দপ্তরের সামনে যদি কেউ আজকে সজলবাবুরা যেতে চাইছেন, কালকে ইন্দ্রজিৎ বাবুরা যেতে চাইতে পারেন, কালকে হ্যাঁ, তো যদি কেউ ওখানে গিয়ে বিক্ষোভ দেখাতে যায় অসুবিধা কোথায়? মানে তারা তো অন্য কোনো কারণে যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের পাল্টা কোনো সমাবেশ করতে যাচ্ছে, তারা যাচ্ছে বিদ্যুতের দাম কমানোর দাবি নিয়ে। ভিক্টোরিয়া হাউসের সামনে অ্যাবেকারই একাধিক মিটিং বা মিছিল আমি নিজের চোখেই দেখেছি। আমি জানি না সেক্ষেত্রে তাদেরকেও সবসময় হাইকোর্টে গিয়ে অর্ডার আনতে হয়েছিল কিনা, সেটা সুশান্তবাবু বলতে পারবেন। তারা তো আরো বড় সমস্যার কথা, মানে বিজেপিকে অর্ডার আনতে হয়। হ্যাঁ, আমি এইটাই বলতে এক্স্যাক্টলি যে বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা কি আলাদা কিনা, এই প্রশ্ন যদি বলেন যে হ্যাঁ এটা আলাদা, কারণ বিজেপির বিগত একটি বড় কর্মসূচি নবান্ন অভিযান যেটা হয়েছিল, যেখানে শুভেন্দুবাবু বেরোনোর আগে ঘরে ঢুকে পড়েছিলেন, সেই অভিযানে আমরা দেখেছিলাম যে বড়বাজার এলাকা বা এসপ্ল্যানেড এলাকাতে যেটা হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের কর্মীরা করেন না। পাতি গুন্ডামি বা মাস্তানি বা রাফিয়ানদের মতো যে ব্যবহার তারা সেখানে করেছিলেন, পুলিশের উচ্চকর্তার মেরে হাত ভেঙে দিচ্ছেন, রাস্তার ওপর ফেলে মারছেন, এইসব আমরা দেখেছি। আমি বলছি প্রশ্নটা শুধু দপ্তরের নয়, এই কারণ নয়, ভিক্টোরিয়া হাউস এসপ্ল্যানেডের যে অঞ্চলে অবস্থিত অত্যন্ত ব্যস্ত অঞ্চল এবং সেখানে আশপাশে যে পরিমাণ মানুষের যাতায়াত এবং সেখানে একটি মসজিদের উপস্থিতি, আমি ক্যাটাগরিক্যালি বলছি এই কারণে যে এই বিজেপি এমন একটি দল যারা রাজনীতির নামে স্রেফ হিন্দু মুসলিম বিভাজন ছাড়া আর কিছু বোঝে না, উস্কানি ছাড়া আর কিছু বোঝে না, যার ফলে তাদের অনুমতির ক্ষেত্রে হাইকোর্ট যে অনুমতি দিয়েছে আমি জানি না, আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারছি না এই কারণে যে ওইখানে যদি কিছু অশান্তি হয় হাইকোর্ট কিন্তু মোটেই দায় নেবেন না। একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, আপনি যে শর্তগুলো দিলেন, আমার শর্ত দিন হাইকোর্টই শর্ত দিবেন, আপনি যেগুলো বলছিলেন না 1000-এর বেশি লোক থাকবে না, আপনি যে কথাগুলো বলছিলেন তাতে হুবহু আমার মনে পড়ে যাচ্ছিল যে না, এটা হাইকোর্ট কি করে, তাতে আমার হুবহু মনে পড়ে যাচ্ছিল যে মদের দোকানের লাইসেন্স কোথায় কোথায় দেওয়া যায় না, 500 মিটারের মধ্যে কি কি থাকলে দেওয়া যায় না, ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি। আপনি যা বলেন আমার মনে হচ্ছে এগুলো যেখানে যেখানে আছে তার 500 মিটারের মধ্যে বিজেপিকেও কোনো আন্দোলনের লাইসেন্স দেওয়া যাবে না, মানে অনুমতি দেওয়া যাবে না, এইটা আপনারা হাইকোর্টে গিয়ে বলছেন না কেন যে এরকম একটা দল? না আন্দোলন তো দূরের কথা, আমার ব্যক্তিগত, তাই এটা হাইকোর্টে গিয়ে বলছেন, এটা আমার ব্যক্তিগত মত। এবার ব্যক্তিগত মত, ন্যাচারালি বিজেপি যেহেতু রেজিস্টার্ড একটা পলিটিক্যাল পার্টি, সেটা আন্দোলন করবেই, কিন্তু ল অ্যান্ড অর্ডার, তাহলে সেই আন্দোলনের মাঝখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষের সামনে আপনারা এটা এইভাবে প্রতীয়মান হতে চাইছেন যে আপনারা বিদ্যুতের দাম বৃদ্ধির পক্ষে, নাহলে ওটা আটকানোর কারণ কি? ওখানে অ্যাবেকাকে আটকানো হয়েছে কি আমি যতদূর জানি এরকম ভাবে কখনো হয়নি, বা ইন্দ্রজিৎ বাবুদের ক্ষেত্রেও এটা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজেপির ক্ষেত্রে আমাদের কোনো মিটিং মিছিলের পারমিশন আমরা পাই না। বেশ, কিন্তু বিজেপির ক্ষেত্রে ওটা নাকি এরকম ভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া হাউসের সামনে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের এরকম অ্যাটিচিউড, ওই জায়গায় কেবলমাত্র 21শে জুলাইয়ের সমাবেশ হবে, আর কিছু হবে না, যদিও এটা অগণতান্ত্রিক। এটা আমার মনে হয় যে কোনো মিটিং মিছিলের পারমিশন যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাদের থাকে সেই জায়গায় তাদের দেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা কথা শুধু বুঝতে পারছি আপনার অপিনিয়নটা কি যে বিজেপির আরে তৃণমূল আর বিজেপি তো আলাদা দল বলে আমরা মনে করি না। আজকে যে তৃণমূল কালকে নিজেরাই স্টেট কমিটি মিটিং এ রেজোলিউশন পাস করা বসে আছে যে বিজেপি তথ্যগুলো ব্যক্তিগত জায়গায় আমি যাচ্ছি থেকে শুরু করে আমি একটা কথা শুধু আলাদা দল সম্পর্ক নয়, এক মিনিট একটা কথা অনির্বাণ এবং ইন্দ্রজিৎ বাবু একটা কথা শুধু আমার মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে বিজেপি এই সমাবেশটা ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির কোনো রাজনৈতিক দাবি নিয়ে করতে যাচ্ছে না, সেই বিজেপির না বিজেপি যে দাবিটা নিয়ে করতে যাচ্ছে সেই দাবিটা নিয়ে বিজেপির আন্দোলন করার অধিকার আছে কিনা এটা তো অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আমি সজলবাবুর কাছে জিজ্ঞাসা করি, আমি আসবো সবাইকে, আপনাদের সবাইকে সুযোগ দেবো, সজলবাবু এখনো পাননি, সজলবাবুর কাছে আসছি, সবার শেষে বলছেন সজলবাবু আপনার কাছে আমার জিজ্ঞাসা, হ্যাঁ অবশ্যই আপনার কাছে আমার জিজ্ঞাসা সজলবাবু, কি মনে হয় অ্যাবেকা পারে, ইন্দ্রজিৎ বাবুদেরকে অনুমতি দেয় না কিন্তু শেষমেশ জোর করে হলেও গিয়ে করতে পারেন, আপনারাও চাইলে আটকানো হয়, কারণটা কি? রাজনৈতিক দাবি নিতে যাচ্ছে না, কি আছে ওই জায়গাটার সামনে? মানে এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিদ্যুতের দাম বাড়ানোতেও সরকারের আপত্তি নেই, বরঞ্চ সেখানে দাম বেড়েছে কেন এই কৈফিয়ত চাইতে গেলে আপত্তি আছে মনে হচ্ছে, কারণটা কি?
আসলে ব্যাপারটা হচ্ছে যে ধরুন রাজভবনের সামনেও ওরা চাইলে বসতে পারে, ভিক্টোরিয়া হাউসের সামনেও ওরাই চাইলে বসতে পারে, এবং এটা কোনো অঘোষিত নয়, এটা কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের ঘোষিত নীতি ছিল 21শে জুলাইয়ের ভিক্টোরিয়া হাউসের সামনে আর কাউকে কোনো রাজনৈতিক দলকে কোনো রকম মঞ্চ বেঁধে সভা করতে দেওয়া হবে না। 450 কোটি টাকা যাদের কাছে নেয় তাদের কাছে তাদের বিরুদ্ধে চিৎকার, মাইক্রোফোনের আওয়াজ তাদের কানে পৌঁছতে না দেওয়ার জন্য পরিষেবা থাকা উচিত। এটাও একটা সরকারি পরিষেবা। কোটি টাকা বললেন, এটা সাবস্টেনশিয়েট করুক, মানে কি অর্থে বলছেন? কি প্রমাণের ভিত্তিতে? ইলেকট্রাল বন্ড, মমতা ব্যানার্জির সরকার দল আমাকে বলেছেন তো, তারা হচ্ছে আমরা তো এক, তুমি আমি তো এক নয়। না না, তোমরাও তো ইলেকট্রাল বন্ডের টাকা নাও, ওরা ইলেকট্রিসিটি কোম্পানির কাছ থেকে নিয়ে, তোমরা কোম্পানির কাছ থেকে নাও, আমরা কোনো টাকা হিসেব হয় না, আমরা ইলেকট্রাল বন্ডে নিই যেটার হিসেব থাকে, তাই আজকে আলোচনা করতে পারছি যে কে প্রথম কে দ্বিতীয়। এবারে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরুন এতে গিয়ে গুন্ডামি করি, মানে যে কোনো প্রোগ্রামে নবান্ন অভিযানে আমরা ভীষণ গুন্ডামি করেছি, পুলিশের হাত ভেঙেছি, পুলিশের গাড়ি জ্বালিয়েছি, এগুলো সব বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা আমি বললি যে তৃণমূল মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি বিধানসভায় গিয়ে একাতে সংবিধান নিয়ে উনি কি করেছিলেন? উনি কোন সংবিধানের গান গাইতে গেছিলেন সেদিন? আচ্ছা 21শে জুলাই, সেদিন 21শে জুলাইয়ের রাস্তায় না সেদিন আমরা ছিলাম, বয়সের কারণে হয়তো সেদিন ওরা যারা আজকে এখানে বসে আছে অনির্বাণরা ছিল না। আপনি বলুন তো, আজকের সরকার, সেদিনের সরকার সেটাকে গুন্ডামি বলেছিল। জ্যোতিবাবু বলেছিলেন পুলিশ কি হাত গুটিয়ে বসে থাকবে, বন্দুক নিয়ে কি বসে থাকবে, আমরা বোমা মারলে আমরা কি রসগোল্লা মারবো, এই ধরনের কথা তৎকালীন বামপন্থী নেতারা বলেছিলেন। আজকে আপনার মনে হচ্ছে যে সেটা গুন্ডামি। আচ্ছা ছেড়ে দিন বিজেপিকে, আইএসএফকে দিলেন না কেন? মসজিদের কথা বললেন, মসজিদের কথা বললেন, তো আইএসএফকে দিলেন না কেন? আইএসএফকেও মামলা কোর্টে গিয়ে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছিল। প্রথম কথাটা হচ্ছে পুরোপুরি একটা আনরুলি গভর্নমেন্ট। পুরো কথাটা হচ্ছে যে গভর্নমেন্ট কোনো রুল মানে না, গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যেটা মনে করেন সেটাই আইন, তার বাইরে কোনো আইন হতে পারে না। কিন্তু দেখুন আজকের যে বিষয়টা ছিল সেই বিষয়টা আমিও অনেক কিছু বলেছি, আমি বলতে পারি, ওকে এত বলতে পারি যে লজ্জায় মুখ লুকোবে যদি লজ্জা থাকে, কিন্তু আমি তার মধ্যে যাব না। আজকের বিষয়টা হচ্ছে লোডশেডিং নিয়ে, তার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দেখুন আমি এক মিনিট আমি বলি, অরূপ বিশ্বাস বলেছেন যে লোডশেডিং শব্দটা মমতা ব্যানার্জি অভিজ্ঞতা এর থেকে তুলে দিয়েছেন। এই কথাটা শুনে প্রথমে আমার নিজেরও কারেন্ট লেগেছিল, কিন্তু তারপর আমি ভাবলাম উনি ঠিকই বলেছেন, কারণ পশ্চিমবঙ্গে তো আর একটা কলকারখানা অবশিষ্ট রাখেননি। সিপিএম এর আমলে যেগুলো ধুকপুকিয়ে চলছিল সেগুলোর হৃৎপিণ্ড উনি স্তব্ধ করে দিয়েছেন, ফলে আজকে আর বিদ্যুতের প্রয়োজন নেই। আমি বলছি শুনুন, এখানে যারা যারা বসে আছেন একজনও কেউ বলতে পারবেন যে কলকাতা শহরতলিতে, বিভিন্ন শহরতলির অবস্থা আরো খারাপ, যেখানে গরমকালে মানুষ কগাছা এসি লাগালে পরে প্রত্যেক দিন সেখানে পাওয়ার ফল্ট হচ্ছে। আচ্ছা আপনি আমায় বলুন তো, উনি যে কথাটা বলেছেন উনি টেকনিক্যালি ঠিক বলছেন, অরূপ বিশ্বাস, হয়তো তেল দাম এই কারণে বেড়েছে, এত তেল দিচ্ছ না মমতাকে। আপনি আমাকে একটা সহজ করে বুঝিয়ে বলুন, আমি ঘরে বসে আছি, আমার বাড়িতে কারেন্ট নেই, আমি এটাকে কি বুঝবো? আমি বুঝি কারেন্ট অফ বা লোডশেডিং। এবার সেটা কোনো রকম কিনা ফল্ট কিনা না লোডশেডিং কিভাবে হয়, তাহলে তো আমার লোডশেডিং এর নিয়ে আমাকে বিজ্ঞান চর্চা করতে মানে কোর্সে রাখতে হবে লোডশেডিং। আমার কাছে এটা নয়, সামান্য কগাছা এসি লাগালে পরে যে সরকার তার বিদ্যুৎ সঠিকভাবে পৌঁছে দিতে পারে না, সেটা প্রত্যেকবার দেখছে হচ্ছে, এটা তো একবারের না। অতিরিক্ত গরম যখন পড়ে তখন আমি মালদার মানিকচকের কথা বলতে পারবো না, কিন্তু কলকাতা শহরে আমরা দেখেছি। এবং আমি বলছি কাউন্সিলর এমন একটা পোস্ট না, এখানে আপনার বাড়ির ভাড়াটে বাড়িওয়ালা, স্বামী স্ত্রীর ঝগড়া, এরকম লোডশেডিং হলেও লোকে আমাদেরকে ফোন করে, দাদা 2 ঘন্টা ধরে লোডশেডিং। হে ভগবান, আমি কি করবো? অরূপ বিশ্বাস বলছে লোডশেডিং নেই, এখানে পাবলিক বলছে লোডশেডিং। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সাধারণ মানুষের কাছে লোডশেডিংই। আজকে উনি বলছেন যে দাম, বিদ্যুতের দাম, আপনি আমায় বলুন তো, কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, কোনো সংস্থা তার দাম বাড়াতে পারে? আমরা এই যে মোবাইলের রিচার্জের দাম বেড়েছে, আমরা অন্তত 1 মাস আগে থেকে জানতাম যে দাম বাড়তে চলেছে। আপনারা এখানে বলুন, আরো বিশেষজ্ঞরা বসেছেন যারা সারাদিন এটা নিয়ে কাজ করেন, তারা ভালো বলতে পারবেন যে কোথায় কোন নোটিশে এই যে ইউনিটের পরিবর্তন হয়ে গেল কিংবা দাম বেড়ে গেল, জিনিসের বিদ্যুতের দাম বেড়ে গেল, এটা আমরা কেউ জানতাম? আমি জানি না অনির্বাণের বাড়িতে বিদ্যুৎটা ফ্রি কিনা,
কিন্তু সেও কি করে সমর্থন করে এগুলোকে? এটাও তো একটা সহজ সরল বিষয়, যে এটা সাধারণ মানুষের অধিকার। বিভিন্ন রাজ্যে যেখানে সরকাররা 200-300 কথা বলিনি, 200-300 ইউনিট যেখানে ফ্রি দিচ্ছে, বিভিন্ন জায়গায় যেখানে সরকার ফ্রি দিচ্ছে, সেখানে আমাদের এখানে সেই ইউনিটটাও কস্টলি হয়ে যাচ্ছে প্রতিদিন। আর আমাকে ইন্দ্রজিৎ বলছিল না যে সিপিএম টিএমসি বিজেপি এক, ঠিকই বলেছে। গতকাল আমরা দেখলাম ওই কি নাম সাদ্দাম হোসেন না কি নাম, সাদ্দাম সর্দার, একই ব্যাপার। হ্যাঁ, সে ধরা পড়লো, তার পাশে একজন সিপিএম নেতা। আমি বলি শওকত মোল্লা কোন দল করতো? আমি সজল ঘোষ তাপস রায় দেখাচ্ছিলে। তাপস চ্যাটার্জি কোন দল করতো? রেজ্জাক মোল্লা কোন দল করতো? শোনা একটু বলতে পারবে মানুষের কাছে? বলতে পারবে না। এবার তো কথাটা বোকার মতো হয়ে গেল না। ও যখন তোমার মুখে লাথি মেরেছে, তুমি তখন তাকে এক্সপেল করছো। ওর এক্সপেলটা কি যায় আছে তোমার? আচ্ছা, এক এক করে আমি এইমাত্র সজল বাবু একটা কথা বলেছেন, আমি সেটা পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ নিয়ে এত আলোচনা করছেন তো, এই বর্ষাকালে পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খোলাতার মারা যাওয়া, খোলাতার যেখানে সেখানে খোলাতার। আমার দ্বিতীয় অগ্নিবাণ, আমি এই দ্বিতীয় অগ্নিবাণের উত্তর আপনার কাছেও আসবো, আমি আগে অনির্বাণের কাছে চাইবো, কারণ এই উত্তর অনির্বাণ আগে দেবেন। আমার দ্বিতীয় অগ্নিবাণ, সজলবাবু একটু আগে প্রশ্ন করেছিলেন, আমার সার্বিক প্রশ্ন, অনির্বাণ আপনি ব্যক্তিগতভাবে নেবেন না। আমার প্রশ্ন, তৃণমূল নেতাদের ইলেকট্রিক বিল দিতে হয়? যদি হয় এই বাড়তি ইলেকট্রিক বিল রাজ্য বিদ্যুৎ পরিষদের এলাকাতেই দিন, অথবা এই বেসরকারি সংস্থার এলাকাতেই দিন। দেন কি করে? হ্যাঁ, দেন কি করে? ছ্যাঁকা লাগে না? ছ্যাঁকা লাগে না? বিদ্যুতের বিল, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল দাম বাড়লে, ওষুধ, সবকিছুতেই দাম, যে কোনো যখন বেড়ে যাচ্ছে। নির্বাচনের আগে গ্যাসের দাম কমেছে, আনন্দ হয়েছিল, 400 টাকা থেকে 1200 টাকা করে, এখন 900 টাকা করে। দারুণ কমিয়েছেন, দারুণ। মমতা দি 1 টাকা করে বাড়ালো। হ্যাঁ, কি হয়েছে? মমতা দি 1 টাকা করে, পেট্রোলের দামটা আপনারা কমিয়ে দিন। পেট্রোলের দাম আমার ডিগ্রিটা আপনাকে বারণ করে বলতে বলেন, আপনি কমাইছেন আমার ডিগ্রিটা বারণ করে। অনির্বাণ, আমার একটাই প্রশ্ন, যদি আমার একটাই প্রশ্ন, আমি যে প্রশ্নটা করেছি দ্বিতীয় অগ্নিবাণ, আমার প্রশ্ন ছিল তৃণমূল নেতাদের ইলেকট্রিক বিল দিতে হয় কিনা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে করছি, আপনাকে বলছি না, সার্বিকভাবে বলছি। যদি দিতে হয়, সে ছাকা যদি তারাও খান, আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছি, তাহলে তৃণমূল কংগ্রেস আপনিও পারবেন, অ্যাম্পল টাইম পাবেন, আপনি কোনো খেদ নিয়ে যাবেন না ইন্দ্রজিৎ বাবু, আমি আপনাকে ইনশিওর করছি। কিন্তু আমার অনির্বাণের কাছে প্রশ্ন, অনির্বাণ, তাহলে তৃণমূল কংগ্রেস কেন একটা পাল্টা, ঠিক আছে বিজেপির সঙ্গে করতে হবে না, আলাদা করুক, তৃণমূল কংগ্রেস কেন বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এই বেসরকারি সংস্থার অফিসের সামনে অথবা নিজের সরকারের যে বিদ্যুৎ সংস্থা আছে তার সামনে কেন একটা পাল্টা অবস্থান করে? দেখুন, WBSEDSL এর ক্ষেত্রে বিদ্যুতের দাম বেড়েছে, এটা মুখ্যমন্ত্রী ক্যাটাগরিক্যালি ডিনাই করেছেন। এবার এই দাবি পাল্টা দাবি, যে দাবি পাল্টা দাবি সেই নিয়ে বিতর্ক পরের কথা। সিএসসির ক্ষেত্রে আপনাকে বলতে পারি, সিএসসি তারা যে দাম বাড়াচ্ছে বা বাড়াচ্ছে না সেই নিয়ে কোনো বিতর্ক নেই, তারা দাম বাড়িয়েছে। কারণ তার সিএসসি এলাকায় বিলের যে বর্ধিত মূল্য, সেটা সেখানকার যারা থাকেন তারা পরিষ্কার সেটা জানাচ্ছেন যে হ্যাঁ বেড়ে গেছে। আর যে লোডশেডিং এর কথা এতক্ষণ ধরে হচ্ছিল, সেই লোডশেডিং এর প্রশ্নে যারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছেন যে 10 বছর 15 বছর 20 বছর আগে যে অবস্থা ছিল, যে একটা বাল্বও ঠিক করে জ্বলতো না, সেটা আজকে একই অবস্থা আছে না নেই। এটা নিয়ে দাবি পাল্টা দাবি যাওয়ার কোনো মানে নেই, কারণ হচ্ছে এটা একদম ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা, কোনো স্পেসিফিক ডেটা দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করা সম্ভব নয়। ইন্দ্রজিৎ বাবু মানছেন এটা? আমি না, ন্যাচারালি উনি মানবেন না, সেটা আমি মেনে নিচ্ছি। এবার আমাকে বলতে দাও, অনেকক্ষণ বলেছো। সেটা হচ্ছে প্রথম কথা, হ্যাঁ, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় কিছু ক্ষেত্রে লোডশেডিং এর সমস্যা ছিল। তার কারণ বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের করার জন্য ইলেকট্রিকের প্রয়োজন হতো, ডোমেস্টিক ওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে সেখানে ঘাটতি হতো। হ্যাঁ, আমাদের ঘাটতি হতো বলেই আমরা আমাদের সময়ে বক্রেশ্বর তৈরি করেছি। গত 13 বছরে পশ্চিমবঙ্গে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে তৈরি হচ্ছে না, এটা বাস্তব। দুই কত তাপ উৎপাদন করে?
বক্রেশ্বর তার ক্ষমতার মধ্যে থেকে কতটা তাপ উৎপাদন করে, প্রয়োজনও নেই তো। না আমি যে সেটা আমি অন্যদিকে 3 নম্বর বিষয় যেটা হচ্ছে বিদ্যুতের এই যে দাম বাড়া না বাড়া, এই যে বলেছেন যে বিদ্যুতের যে আইনটা ছিল যে জিরো প্রফিট জিরো লসে বিদ্যুৎটা সারা ভারতবর্ষে দিতে হবে। 2003 সালে বিজেপির সরকার প্রথম বেসরকারীকরণ ওপেন মার্কেট করে দিল। এই যে ব্যবসা করার সুযোগ দিল কতগুলো কোম্পানিকে বিজেপির সরকার, সেখান থেকে ব্যবসাটা শুরু হলো 3 সাল অটল বিহারী বাজপেয়ী সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী। মানে আজকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নৈতিক কোনো অধিকার নেই বিদ্যুতের দাম বাড়া বেসরকারীকরণের বিরোধিতা করার ক্ষেত্রে। শেষ করতে পারেন, বলতে হবে। এটা হচ্ছে সিএসসি এলাকা। এবার আসছে সিএসসি এলাকা। সিএসসি এলাকার কলকাতা, উত্তর 24 পরগনার একটা অংশ, দক্ষিণ 24 পরগনার একটা অংশ, হাওড়া এবং হুগলি, শ্রীরামপুর পর্যন্ত সিএসসির আমাদের টেরিটরি। এই টেরিটরির মধ্যে যে বিদ্যুতের বিল লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় বিদ্যুৎ মনিটরিং রেগুলেটরি কমিটি তার ওখান থেকে আলোচনা করে তার বিদ্যুতের সেইটাকে তুলে দেওয়া হচ্ছে। এই সরকারের যারা ওখানে আছে তারা এটা দায়িত্ব নিচ্ছে না, ফলে আজকে আর হবে কি করে 444 কোটি টাকা আর ওই গোয়েঙ্কাদের কাছ থেকে নিয়েছে তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডে। সেই টাকা নেবে, স্পেন্সাসের ফিতে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিদ্যুতের দাম বেড়ে গেলে তারা কোনো মন্তব্য করবে না, তিনি জানবেন না, কথা বলবেন। আর একটা বড় অংশ, এই 5টা জেলার একটা অংশ বাদ দিয়ে WBSEDLC যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কর্পোরেট সংস্থা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কর্পোরেশন, সেই জায়গায় 3টে ভাগ আছে, ট্রান্সমিশন আছে, সাবস্ক্রিপশন আছে, আর উৎপাদন আছে, সব আছে। 3টে মিলিয়ে 3টেই এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আছে, সেখানেও প্রতি ইউনিটের দাম বেড়েছে। এবং একটা বুঝবে যার দাম বাড়ানো হয়েছে সেটা খুব অদ্ভুত কীরকম, যেটা হচ্ছে যে মিনিমাম যারা গ্রাহক যারা সবচেয়ে কম নেয় সেই অংশটা স্ল্যাবটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে খুব আর আছে কানেক্টেড লোড হিসেবে 75 টাকা করে এক্সট্রা অ্যাড করা হয়েছে। নতুন করে বিজেপির কেন্দ্রীয় বিদ্যুৎ আইনের মধ্যে দাঁড়িয়ে দাম 10 টাকায় থাকলেও আগে 50 গ্রাম দিতাম, এখন 40 গ্রাম দিই, ছোট্ট করে লেখা আছে। বলছি টুথপেস্টের দাম আগে 50 গ্রাম ছিল, 40 গ্রাম, এটা 75 টাকা বাড়িচ্ছে। আরও সবচেয়ে বড় কথা, বিজেপি গভর্নমেন্টের নতুন বিদ্যুৎ আইন অনুযায়ী স্মার্ট মিটার যেটা টোটেক্স মডেলে হবে তার বিপুল পরিমাণ খরচ হবে। এবং আরেকটা কথা এখানে এবেকার সাধারণ সম্পাদক আছে, আমি বলে নিই, এটাই বলে নিই, সেটা হচ্ছে যে বিদ্যুৎ এমন একটা জিনিস, এসেন্সিয়াল সার্ভিস। ইট ইজ অরিত্র বলার সময় বলছিল এটা মানুষের মানে মিনিমাম চাহিদা, যেটা হচ্ছে এটা লাক্সারি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা আছে যে আমি বিদ্যুৎ খরচ করার পরে বিল পে করব, আর নতুন স্মার্ট মিটারে এই বিজেপি যেটা করছে আগে তুমি টাকা দিয়ে দাও বিদ্যুৎ কোম্পানিগুলোকে, বেসরকারি কোম্পানিগুলোকে বাজার ছেড়ে দিয়েছি, তাদেরকে টাকা দিয়ে দাও, তারপরে আমি সেখানে বিদ্যুৎ দেব। আর আরও সমস্যা কি, সন্ধ্যেবেলা আমার বিদ্যুতের প্রয়োজন বেশি, গরমকালে আমার বিদ্যুতের প্রয়োজন বেশি, তখন স্ল্যাবটা বড় থাকবে, শীতকালে বিদ্যুতের প্রয়োজন কম, তখন স্ল্যাবটা কম থাকবে। এই বিজেপি সরকার দেশে এই আইনটা তৈরি করে গরিব মানুষের উপর চাপ বাড়াচ্ছে, এটা হচ্ছে নতুন কথা নয়। এইটা আর লাস্ট কথা আমি যেটা বলবো যে আমাদের রাজ্যে এটা সত্যি কথা বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না, দেশের বিদ্যুৎ আইন নতুন করে স্মার্ট মিটার তৈরি করেছে বিজেপি। এটা হিন্দু মুসলমান সবার সর্বনাশ করেছে বিজেপি। এই নতুন আইন তৈরি করে আমার একটা কথা ওরা মসজিদ ছেড়েছিল, তুমি হিন্দু আমি আবার বিদ্যুতের কথা ফিরে আসি। আমার শুধু দুটো প্রশ্ন বলুন। একটা রিসেন্ট পাস্ট একদম সামনাসামনি, আমরা উত্তর দিতে সুবিধা হবে। 4 বছর 111 দিন মানে প্রায় 4 মাস আপনাদের সঙ্গে UPA 1 এর সম্পর্ক ছিল। বলছি বিজেপি সরকারের আনা 2003 সালের এই দানবীয় বিদ্যুৎ আইন যেটার কথা আপনি বলছিলেন, যার জন্য নাকি আজকে আমাদের ফল ভুগতে হচ্ছে, আপনারা বলছেন, সবাই দাবি করছেন। আমি অন্যদের কথা বলছি না, তৃণমূল পরে গিয়েছে কংগ্রেসের সঙ্গে, তারা কেন বদলায়নি, কিন্তু আপনারা তো অব্যবহিত পরে গিয়েছিলেন। 3 আইন 4 আপনাদের সরকার, মানে আপনাদের সঙ্গে মিলিজুলি সরকার। আপনারা 4 বছর 111 দিন মানে প্রায় 4 মাসের মধ্যে এটা বদলালেন না কেন? আরে ওরা তো পারমাণবিক 40 সেখান থেকেও বিদ্যুৎ হতো, সেখান থেকে ওরা ছেড়ে বেরিয়ে এলো সরকার ছেড়ে, সেটাকে ওরা ছেড়ে বেরিয়ে এলো। ওরা তো এই নির্বাচনে মানুষকে বলেছিল সস্তায় বিদ্যুৎ হতো সেই সময়, এটা উত্তর দিন না। এরা পারমাণবিক বিদ্যুতের বেশি খরচ হতো সেটা না, ঠিক আছে। আমি বলছি যে আপনারা তো এই নির্বাচনে বলেছিলেন নানান জনমুখী কর্মসূচি রূপায়িত হবে আপনাদের সঙ্গে, মানে আপনাদের টোটাল ইন্ডি জোটের সরকার তৈরি হলে। আমি এটার কথা বলছি না, একটা তো তৈরি হয়েই ছিল 2003 পর 1 বছরের মধ্যে, ওখানে হলো না কেন? মনে ছিল তাহলে তুমি বলো। না সেটা হচ্ছে UPA 1, ও ছোট ছিল, ও কি করে জানো? UPA 1 যেটা আমরা
যেটা যে সরকারের পার্ট আমরা ছিলাম, যে সরকারের মন্ত্রিসভায় আমরা ছিলাম না, কিন্তু আমি ওই দায় এড়ানোর জন্য আমরা সরকারের অন্যতম সমর্থক হিসেবেই সমস্ত বিল পাস করানোর ক্ষেত্রে দায়িত্ব নিয়েছিলাম। আমরা হ্যাঁ ঠিকই এই সময় দাঁড়িয়ে এই রেগুলেট করার জন্য যেটা মানে কি বলবো, যেটা একটা আইন হলেও সেটা হচ্ছে নতুন করে মানে এক্সিকিউট করার পার্টে ওই 4-5 বছরে যায়নি, এটা খোঁজ নেবেন। বেশ, 3 আমার নম্বর দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন, 100 দিনের কাজ হলে তখন তার কৃতিত্ব আপনি দাবি করেন। আমি তো বললাম না, আর বিদ্যুতের যখন হলে দায় নিচ্ছেন, বেশ, তখন দায় নিলাম তো, বললাম যে তোমরা করে গিয়েছিলে, বেসরকারি কোম্পানিগুলো তুলে দিয়ে গিয়েছিলে। আমি তুলে দিয়েছি, আপনি নামিয়ে নিলেন না কেন? আপনারা উল্টে সরকার থেকে বেরিয়ে এলেন যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হলে যেটা আরো সস্তায়, পারমাণবিক বিদ্যুতের জন্য আমরা সমর্থন করতে পারিনি, বাজে কথা বলবেন না, মানুষকে বুঝতে যাবেন। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আরো সংক্ষেপে হয়তো উত্তর দেওয়া যাবে, কিন্তু একটু বেশি অতীত, রিসেন্ট পাস নয়। শঙ্কর সেন চাকরি ছেড়েছিলেন কেন, মানে মন্ত্রীর চাকরি বলছি, ছেড়েছিলেন কেন? মন্ত্রিসভা থেকে শঙ্কর সেন, না শঙ্কর সেন না, যেহেতু সিএসসির সঙ্গে সরকারের যোগাযোগের কথা আসছে, আপনারা সংস্থার নাম করছেন, আমি শুরু থেকেই বলছি বেসরকারি, আমি বলছি শঙ্কর সেন কেন? আমি তো আপনাকে আবারও বললাম, সেই সময় লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় বিদ্যুতের রেগুলেটরি বোর্ড, সেটার মধ্যেই যে উনি বলছেন যে শঙ্কর সেনের সময় রেগুলেটরি বোর্ড ছিল না, তখন সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত ছিল, সরকারের বিদ্যুৎ দপ্তরের অনুমতি না নিয়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো যেত না। শঙ্কর সেন 2003-এর অনেক আগে বিদ্যুৎ মন্ত্রীর চাকরি ছেড়েছেন কেন, জ্যোতিবাবুর সময় কেন? আমি এক্স্যাক্টলি মানে জানি না বলে আমি তখন সুব্রত বাবু বোধহয় না, সেটা আমি জানি না বলে না, আমি আমার উনি বললেও তো আমি জানি না, আমি জানি না, আমার এক্স্যাক্টলি ঘটনাটা না মনে থাকা। সুব্রত বাবুর কাছ থেকে সুব্রত বাবু, 100 কোটি টাকা বেআইনিভাবে গ্রাহকদের কাছ থেকে বিলে নেওয়া হচ্ছিল, সেইটা আমরা অ্যাবেকার পক্ষ থেকে হিসাবটা শঙ্করবাবুকে দেখিয়েছিলাম। আমাদের তৎকালীন সভাপতি ছিলেন সঞ্জিত বিশ্বাস, পুরো ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন, দেখুন হিসাবে গন্ডগোল, 100 কোটি টাকা চলে যাচ্ছে গ্রাহকের ঘাট থেকে। তখন শঙ্করবাবু এটাকে বলেছিলেন কিছুতেই এটা সিএসসিকে নিতে দেওয়ার পারমিশন দেওয়া যায় না। তখন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু শঙ্করবাবুকে বলেন আপনি একটু উত্তরবঙ্গ ঘুরে আসুন। আমার জানা নেই বলে আপনি যেটা কয়েকজনকে বলতে আপনি যেটা বললেন যে হ্যাঁ উত্তর, আমি আমরা একটা কথা ওখানে ইয়ে করছি, যে হিসেবটা এবেকার পক্ষ থেকে শঙ্করবাবুকে দেয়া হয়েছিল, ওই এক্সট্রা টাকাটাকে গ্রাহকদের কাছে তোলা হয়েছিল না রোধ হয়েছিল? রোধ হয়নি। রোধ হয়নি না, এই মিথ্যে কথাটা কেন বলছেন? মন্ত্রী চেঞ্জ হলেও আমি মন্ত্রী চেঞ্জ হলে ওই টাকাটা তোলা হয়নি, না এটা তোলা হয়নি। আপনি এইটা বলতে জানেন না, তুমি লাস্ট সিনটা ইন্দ্রজিৎ বাবু, আমি তো ফার্স্ট সিনটা জানি না। আমি বলছি এই কারণেই বলছি, কারণ এরকম ঘটনা না, তাই আমি বলিনি আমার না আমি আসবো, সুব্রত বাবু সময় পাবেন, শেষ করছি না, যে উনি যেটা বললেন ওই হিসাব দেওয়ার পরে যদি আমার আজকের ব্রহ্মাস্ত্র, আমার আজকের ব্রহ্মাস্ত্র, কিন্তু তার আগে আজকের ব্রহ্মাস্ত্র মমতার মেঘে ঢাকা বিদ্যুতের দাম। বিদ্যুৎ সাধারণভাবে মেঘে ঢাকাই থাকে, মাঝে মাঝে ঝলক দেয়, এখানে কি মমতার মেঘে ঢাকা? কেন বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিপুল বিদ্যুৎ বিলের মাঝখানে দাঁড়িয়ে, আপনার আমার সাধারণ অভিজ্ঞতার মধ্যে দাঁড়িয়ে কি বলছেন, কয়েকদিন আগে কি বলছেন একবার শুনে নিন, বেশিক্ষণ নয়, মাত্র 13 সেকেন্ড। কেন এই প্রশ্ন করলাম হয়তো আপনার কাছে পরিষ্কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কলকাতা সিস্টেম অন্যরকম করতে হবে, সিএসসির সাথেও কথা বলে নাও। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। শুনে নিলে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে তার সঙ্গে কেউ আলোচনা করে না, করার কথা নয়, তার সরকারের প্রতিনিধি পাঠানো আছে, তাদের সঙ্গে আলোচনা করে কি করলে তাকে জানান কি, নাকি তাকে জানান? এবার আমি সুব্রত বাবুর কাছে আসবো। সুব্রত বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যদি সেদিনকে এই বেসরকারি সংস্থার মাথায়
যদি আপনার কথা অনুযায়ী আমি বলছি, যদি জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রীর হাত থেকে থাকে, যার জন্য বিদ্যুৎ মন্ত্রীর চাকরি পরিবর্তন হয়েছিল, তাহলে পরিবর্তন হয়নি, এটা জিজ্ঞাসা করছি। তাহলে কি আজকে চাকরি পরিবর্তন হাত আছে? এটুকু জানি শঙ্কর সেন আহমেদ তো বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। না শঙ্কর সেন ইস্তফা দিয়ে চলে গেছেন। আপনি প্লিজ দেখে নেবেন ইন্দ্রজিৎ, আমি অহেতুক বাজে কথা বলছি। মন্ত্রী ছিলেন, মন্ত্রী অবস্থায় মারা গেছেন। না বিদ্যুৎ মন্ত্রী উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী অবস্থায় মারা গেছেন। চলে গিয়েছেন মন্ত্রী অবস্থায়, বিদ্যুৎ অন্য দপ্তরের মন্ত্রী ছিলেন, মন্ত্রী অবস্থায় মারা গেছেন। থাকেন আর মন্ত্রী সভায় থাকেননি, বলুন। ওনাকে আনার একমাত্র কারণ ছিল ওনার এক্সপার্টাইজ। এইটা নিয়ে আলোচনা করে তো কোনো লাভ হবে না। বিষয়টা আজকে হাতটা কার? মমতার মেঘে ঢাকা কি? মানে মুখ্যমন্ত্রীর মমতার মেঘে ঢাকা কি? শুনুন, রাজ্যের বিদ্যুতের বিষয়ে 1 পয়সাও যদি বাড়ে বা কমে, মুখ্যমন্ত্রীর কোনো অঙ্গুলি হেলনের বাইরে হতে পারে না। এটা পরিষ্কার জেনে রাখুন। মুখ্যমন্ত্রী অনুমোদনের বাইরে হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা শুনুন অনির্বাণ বাবু, আমি বলি অনির্বাণ বাবু উনি বলছেন আজকের যে পরিস্থিতি, যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মুখ্যমন্ত্রী অনুমোদনের বাইরে কোনোভাবে হতে পারে না। 30 সেকেন্ড সময় নিন, মানেন কি মানেন না, তারপর আমি আবার সুব্রত বাবুর কাছে আসবো। 30 সেকেন্ড। একটি বেসরকারি সংস্থা ধরুন তার বিস্কুট বেচে, ধরা যায় উদাহরণস্বরূপ বলছি, তারা না তাদের সঙ্গে একসাথে করবে না প্লিজ। একটু আপনার সময় থেকে নিচ্ছে, আমি আপনাকে আবার দিয়ে দেবো, সময়টা ফেরত দেবো, বাড়িয়ে দেবো। তার কারণ বিস্কুট বেচার সংস্থা মুখ্যমন্ত্রীর অনুমোদন নিতে হয় না, সরকারি বডির কাছে যেতে হয় না, যে কোনো বিদ্যুৎ বেচার সংস্থাকে। ঠিক, এখানে রেগুলেটরি কমিশন সেটা কিন্তু সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নয়। এখানে রেগুলেটরি কমিশন না, রেগুলেটরি কমিশনের স্ট্যাটিউটারি বডি। স্ট্যাটিউটারি বডির নিজস্ব নিয়ম আছে, তারা নিজের মতো করে চলবে। একদিকে আপনারা বলবেন যে সরকার সব দিকে হস্তক্ষেপ করছে, আবার বলবেন এক্ষেত্রে কেন করছে না, দুটো একসঙ্গে হতে পারে না। আপনি বলতে পারেন কমিশনের দোষ আছে না নেই, আমার একটা ছোট্ট অচেনা প্রশ্ন আছে। ছোট্ট অচেনা প্রশ্ন আছে। গত 13 বছরে রাজ্যে যতবার বাসের ভাড়া বাড়ানোর প্রশ্ন এসেছে, বেসরকারি বাস কিন্তু সরকারি না, ততবার বাস মালিকদের মহাকরণে নবান্নে ছোটাছুটি করতে হয়েছে। সুব্রতবাবু, বিদ্যুতের ব্যবসায়ীদের কেন ছোটাছুটি করতে হয় না? দেখুন, আলোচনাটা না আপনারা বাইরে দিয়ে আলোচনা হচ্ছে। যেটা নিয়ে কথাটা শুরু হলো বিদ্যুতের মাসুল বৃদ্ধি আর লোডশেডিং। তো বিদ্যুতের মাসুল বৃদ্ধি, উনি বললেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বিদ্যুতের মাসুল বৃদ্ধি ডিসিএল হয়নি। আমি মানছি না এই কথাটা। কেন হয়নি উনি বলছেন মানছি না? 2023-24 বর্ষের WBERCর ট্যারিফ অর্ডার যদি দেখেন, তাহলে দেখবেন ফিক্সড চার্জ দ্বিগুণ করা হয়েছে, মিনিমাম চার্জ 3 গুণ করা হয়েছে। ক্ষুদ্র শিল্পের মিনিমাম চার্জ ছিলই না, তাদের 200 টাকা পার কেভিএ পার মান্থ করা হয়েছে। ক্ষুদ্র শিল্প পশ্চিমবাংলায় 50% বন্ধ হয়ে গেছে। তাহলে উনি কি করে বললেন যে দাম বাড়েনি? এবছর এই ইয়ার মানে 2024-25 বছরের ট্যারিফ অর্ডার যেটা ঘোষণা হয়েছে, তাতে বলা হয়েছে যে গ্রামীণ যারা ডোমেস্টিক গ্রাহক তাদের 300 ইউনিটের স্ল্যাবে 18 পয়সা করে পার ইউনিট দাম বেড়েছে। তাহলে দাম বৃদ্ধি হলো না? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম, তৃণমূলের তহবিল করতে, আমি উত্তর দেবেন, এই তো উত্তর আসছে। সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, তৃণমূলের তহবিল গড়তেই বিদ্যুতের বাড়তি দাম, তৃণমূলের তহবিল গড়তেই বিদ্যুতের বাড়তি দাম, যে কথাটা এসছে 450 কোটি ইত্যাদি যত কোটি হোক, সেই তহবিলে কি সত্যি বাড়তি এই ব্যবসায়ীদের পুঁজি যায়, যেটা তারা আপনাদের কাছ থেকে আদায় করে থাকেন? ইন্দ্রজিৎবাবু, আপনাকে দিয়ে শুরু করছি, 10 সেকেন্ডে বলুন প্লিজ। একদম সত্যি কথা, নির্বাচনের আগেও আমরা বলেছি ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে বিদ্যুৎ সংস্থাগুলোর কাছ থেকে। সেই টাকা তোলার জন্যেই তারা ভোটের পরে বিদ্যুতের দাম বাড়াবে, আগে দাঁড়াবে, রেগুলেটরি সংস্থাকে টাকা খাওয়াবে, এটা হবে। আর যে মুখ্যমন্ত্রী বলছেন না যে আমি জানি না, আচ্ছা যদি আমি ধরে নিলাম উনি জানে না, তাহলে এটা ওনার অপদার্থতা না সাফল্যতা? এইটুকু আমার শোনা প্রশ্ন। জানতে চাই উনি যে নিজে মুখ্যমন্ত্রী সেটা কি উনি জানেন? উনি তো সবেতেই বলেন আমি জানি না। হ্যাঁ, মানে পার্থর ব্যাপারে জানে না, অর্পিতার ব্যাপারে জানে না, বালুর ব্যাপারে জানে না, কিছুই জানে না। তো উনি মন্ত্রী, উনি যে আছেন আর ভাইপো কোথায় সেটাও জানে না বোধহয় সম্ভবত এখন। আমি একটা কথা বলি যে মানুষের ঘাড়ে এইভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন অনেক গণ আন্দোলনের মধ্যে দিয়ে অস্বীকার করার জায়গা নেই। আজকে কেন তিনি রাস্তায় নামছেন না? তখনই তো মানুষ প্রশ্ন করে শুধু 444 কোটি টাকাটা। অনির্বাণ, 440 ভোল্ট না 450 কোটি টাকা? দেখুন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার এই যে কল, এটা চালু করেছিল বিজেপি, তারা নিয়েছে, অনেক দল, সিপিএম নেয়নি, সেটা তারা বলতো। ডিএমকে কাছ থেকে সেটা বাদ দিন। না, ইলেকটোরাল বন্ড তারা চালু করে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে এই বাড়তি বিদ্যুতের মাসুল আপনি গুনছেন কেন? আপনারা যে রায় দিয়েছেন সেটাই দেখাবো। ফেসবুকের রায় প্রথমে,
একেবারে প্রথমে ফেসবুকের রায়। আমার প্রশ্ন ছিল, তৃণমূলের তহবিল গড়তেই বিদ্যুতের বাড়তি দাম। 99% মনে করছেন হ্যাঁ, 1% মনে করছেন না। এবার চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। এখানে আপনার রায় কি? তৃণমূলের তহবিল গড়তেই বিদ্যুতের বাড়তি দাম। এখানে 75% বলেছেন, 75% বলেছেন হ্যাঁ, 25% বলেছেন না। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 1 ঘন্টায় 12,000 মানুষ রায় দিয়েছেন তৃণমূলের তহবিল গড়তেই বাড়তি বিদ্যুতের দাম। 1 ঘন্টায় 12,000 মানুষের মধ্যে 94% মনে করছেন হ্যাঁ, 6% মনে করছেন না। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের পরবর্তী রূপরেখা তৈরি করতে, আন্দোলনের রূপরেখা তৈরি করতে, রাজনীতির রূপরেখা তৈরি করতে ঠিক যে মঞ্চে দাঁড়িয়ে থাকবেন, আইরনিক্যালি কিনা জানি না, তিনি দাঁড়িয়ে থাকবেন ওই বেসরকারি সংস্থার দপ্তরের দিকে পিছন করে। আমি বলছি, রাজ্যের মানুষের হয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার মঞ্চটা যদি একটু ঘুরিয়ে ওই সংস্থার মুখোমুখি হয়ে দাঁড়াতে পারবেন কি? বিরোধী নেত্রী থাকাকালীন কিন্তু দাঁড়িয়েছিলেন, বসেও ছিলেন অবস্থানে বিদ্যুতের দাম কমানোর জন্য। আজ মঞ্চটা ফিরে গেছে, পিঠ ফিরে গেছে। আমি বলছি আর একবার মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আর একবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি দাঁড়াতে পারেন না বিদ্যুতের দাম কমানোর জন্য, মানুষকে ইলেকট্রিক শক থেকে বাঁচানোর জন্য। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।